পাইলাম, বেরেট্রামালও আছে, কুপ্রামেট, গ্যাম্বোজিয়া, করোসিন্থ, পালসিটিরাটা খুব কম। এই কয়েকটা মেডিসিনই আরকি। সরি আর্সেনিক বাদ পড়ছে। তো এর ভিতরে যদি কোন রোগীতে যদি ডায়রিয়ার সাথে বমি পান, ডায়রিয়া প্লাস বমি দুটো যদি একই সাথে আমরা পাই, সেক্ষেত্রে শুরুতেই বেরেট্রামালুয়ার কথা চিন্তা করবেন। আসলে এটাও বেথুর কাছ থেকেই শেখা বা বেসিলিস গেগেসের বইতেও আছে। বেথুল গাছ ওনারা যখন কোনো বিষয়ে বলেন যে ইউ হ্যাভ টু থিংক ফার্স্ট, এই কথার গুরুত্ব আসলে অনেক। মানে সরাসরি কাউকে বলা যায় না যে বেরেট্রামে দিতে হবে, কারণ এটা আসলে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিতে যায় না। কিন্তু প্রথমে চিন্তা করতে বলার মানে হলো এই দুই সিম্পটমে মানে ডায়রিয়া প্লাস বমি, এই দুইটা যদি কম্বাইন্ডলি পাওয়া যায় তার মানে এটার গুরুত্ব খুব বেশি। তাহলে ডায়রিয়া প্লাস বমির ক্ষেত্রে আমরা প্রথমেই বেরেট্রামের কথা চিন্তা করব। কিন্তু যদি ডায়রিয়া প্লাস পেটে ব্যথা পাই, যে প্রচন্ড পেটে ব্যথা প্লাস ডায়রিয়া, সেক্ষেত্রে আমরা শুরুতেই কলোসিন্থের কথা চিন্তা করতে হবে। আর আমার দেখা মতে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কলোসিন্থের পরে অন্য মেডিসিনের প্রয়োজন হয়, সেটা হোক আর্সেনিক, হোক কলোসিন্থ বা অন্য যে কোনো কিছু। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। কলোসিন্থ পেট ব্যথা ঠিকই ভালো করে, কিন্তু অন্য মেডিসিন দরকার হয় এরপর ডায়রিয়া ঠিক করার জন্য। আচ্ছা, এরপরে যদি ডায়রিয়ার সাথে যদি আমরা আহ আক্ষেপ মানে যেটাকে খিল দ্বারা বলে স্পাজম পাই, মানে খিঁচুনি টাইপের, এক্ষেত্রে আমরা অবশ্যই প্রথমে কুপ্রামেটকে চিন্তা করব। আর ডায়রিয়ার সাথে যদি অত্যন্ত দুর্বলতা থাকে, সেক্ষেত্রে আমরা প্রথমেই আর্সেনিক অ্যালবাম চিন্তা করব। আর ডায়রিয়ার সাথে যদি বরফের মতো ঠান্ডা অনুভূতি থাকে, সেটা হতে পারে তার শ্বাস প্রশ্বাসে, হতে পারে তার এক্সটার্নাল স্কিনে। যদি বরফের মধ্যে ঠান্ডা অনুভূতি থাকে তাহলে প্রথমেই ক্যাম্ফর। তাহলে এই পাঁচটা মেডিসিনের কথা বললাম। একটা হলো ডায়রিয়া প্লাস বমি ভেরেট্রাম, ডায়রিয়া প্লাস পেটে ব্যথা কলোসিন্থ, ডায়রিয়া প্লাস স্পাজম বা আক্ষেপ বা খিল দ্বারা আমরা যাই বলি কুপ্রামেট, ডায়রিয়া প্লাস অত্যধিক দুর্বলতা আর্সেনিক অ্যালবাম, আর ডায়রিয়া প্লাস বরফ ঠান্ডার মতো অনুভূতি, সেক্ষেত্রে ক্যাম্ফর। এতটুকুতে কার যদি কোনো কিছু মানে কোশ্চেন থাকে যোগ করার দরকার নেই, যদি কোশ্চেন থাকে তাহলে আমি অ্যান্সার দিব, না হলে সালফার আলোচনা চলে যাবে। স্যার এখানে ভেরেট্রামেল কে আমি সাধারণত যখনই আলোচনায় আসে আমি বলে থাকি হোমিওপ্যাথির ইতিহাসে সবচেয়ে অবহেলিত মেডিসিন আমার, বিশেষ করে আমার কাছে, কারণ এর অনেক বড় বড় সিমটম থাকা সত্ত্বেও আমরা ব্যবহার করতে পারি না। আর ধন্যবাদ স্যার আপনি এটা উপস্থাপন করার জন্য। আর আরেকটা, সাধারণত ডায়রিয়ার বমি একসাথে থাকলে আমি কমন ইউজ করে থাকি স্যার আর্সেনিক। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ স্যার, ধন্যবাদ। এখানে মানে বমি আর্সেনিকেও থাকে। বমি মানে আর্সেনিকের বড় একটা পয়েন্ট হলো বমি। কিন্তু এখানে যে বিষয় সেটা হচ্ছে আর্সেনিকের যে বিষয়টা আর কি, মানে একদম মূল যে পয়েন্ট সেটা হচ্ছে আর্সেনিক অল্প ডায়রিয়াতেই দুর্বল হয়ে যায়। তার মানে কথাটা এরকম যে আপনি ধরেন ২ বার টয়লেটে গেছে, কিন্তু আনুপাতিক হারে তার দুর্বলতা পরিমাণ বেশি। যেমন আমরা যেরকমের দেখি যে এসিড ফসে ৫০ বার টয়লেট করলেও মানে পাতলা পায়খানা হলেও তার ভিতরে দুর্বলতা আসে না। কিন্তু আর্সেনিকের হলো তার দুর্বলতার পরিমাণটা বেশি। যে অল্প সামান্য ডায়রিয়াতেও সে অত্যধিক দুর্বল হয়ে পড়ে। তো এই ক্ষেত্রে বমি প্লাস ডায়রিয়া স্যারের কথা ঠিক আছে, কারণ ফুড পয়জনিং এর ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মেডিসিন হলো আর্সেনিক অ্যালবাম। সেক্ষেত্রে ডায়রিয়ার ক্ষেত্রে অবশ্যই ঠিক আছে, কিন্তু যদি আমরা দুর্বলতা পাই একই সাথে আনুপাতিক হারে তার রোগের চেয়ে দুর্বলতা বেশি, সেক্ষেত্রে আমরা অবশ্যই আর্সেনিককে শুরুতে দিতে পারবো। আর পডোফাইলামের ক্ষেত্রে যে বিষয়টা হয়, পডোফাইলাম দেখা যায় পডোফাইলাম বেরেটটা বেড়ে খুব সহজেই দুর্বল হয়ে পড়ে না। দেখা যায় ১৫-২০ বার টয়লেট করার পরে তারপর তাদের ভিতরে দুর্বলতা আসে। আর পডোফাইলামের একটা বিশেষ বিষয় হচ্ছে, সেটা হচ্ছে এই যে পেটে খুব গ্যাস জমে পডোফাইলামের। সাধারণত আমরা যে ডায়রিয়াটা পাই, মানে ডায়রিয়ার যে কমন যে পিকচার গুলো, যে পেটে প্রচুর গ্যাস থাকে, পেট ফুলে থাকে, বায়ু নিঃসরণের সময় খুব বায়ু বের হয়, সরি পায়খানা নিঃসরণের সময় খুব বায়ু বের হয়, কমোড নষ্ট হয়ে যায়, মানে টয়লেট পুরো পায়খানা ছড়াছিটি পড়ে,
মনে হয় যেন একটা বিস্ফোরণ ঘটলো আরকি। যেটা ডায়রিয়া রোগী টয়লেটে গেলে একটা মানে লজ্জার অনুভূতি হয় যে শব্দ হবে আরকি। এমনকি নিজের গায়ে পায়খানা ছিটে চলে আসে। এটা হচ্ছে আসলে এই ক্লাসিক পিকচারটা মূলত পডোফাইলিয়াম পিকচারের সাথে একদম হুবহু মিলে। এজন্য দেখবেন পডোফাইলিয়ামটা আসলে সিলেক্ট বেশিই হয় ডায়রিয়ার ক্ষেত্রে। আর আর্সেনিক হবে যদি আমরা এইরকম সব সিম্পটমই পাই, কিন্তু যদি দেখি যে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ে অল্পতেই, সেক্ষেত্রে আমরা আর্সেনিক অ্যালবামকে গুরুত্ব বেশি দেব। আর এখানে আরেকটু বলি, যেহেতু এগুলো অ্যাকিউট কেস ম্যাক্সিমাম ক্ষেত্রে, আমাদের ইন্ডিয়ান একজন ডাক্তার আছেন। উনি হলো সকল ডায়রিয়ার কেসেই ১ম এ আর্সেনিক অ্যালবাম ২০০ একটা ডোজ দিবেন। এরপরে যাই দেন। এটা আমার কাছে খুব ভালো লাগতো। একটা সময় আমি যখন প্রগতিতে ছিলাম এই প্র্যাকটিসটা করতাম। আ খুব একটা হেল্প করে আরকি। হেল্প যে করে না তা না। আচ্ছা, এছাড়াও বেশ কিছু মেডিসিন আছে। এগুলো একটু দেখে নিয়েন। আমি জাস্ট আ লাস্টের পয়েন্ট গুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। মানে ৪-৫ টা যে পয়েন্ট। কারণ এই যে বমি প্লাস ডায়রিয়া যখন শুরু হয়ে যায়, এটা কিন্তু একটা সময় কলেরার দিকে টার্ন করার চান্স থাকে আরকি। কলেরার মতো অবস্থা হয়ে যায়। এটা কিন্তু খুব খারাপ জিনিস। তো এটাকে ১ম কাজ হলো এই বমি এবং ডায়রিয়াকে থামানো। এটা থামাইয়ে দিতে পারলেই হলো। এরপরে আপনি প্রয়োজনে ব্রেটামেলন যদি কাজ কমপ্লিট নাও হয়, বেসিলাস গিরাস এই কথাটা বলছেন যে ব্রেটামের পরে অনেক সময় আর্সেনিক এবং এরপরে কার্বোবেস প্রয়োজন হয় কেস একদম পুরোপুরি ঠিক করার জন্য। আব্দুল্লাহ রহিম যেন কিছু বলতে চাচ্ছিলেন। জি, বলেন। স্যার বেয়াদবি মাফ করবেন, যদি এটা ইলিগাল রিকোয়েস্ট সেটা স্যার যদি দয়া করে একটু আবার বলতেন স্যার, আপনি ক্ষমা করেন আমাকে। ৫টা মেডিসিন ইন্ডিকেশনটা স্যার, আমি একটু দেরি করে আসছি স্যার, এটা আমার দোষ স্যার। ডায়রিয়া প্লাস বমি, এটা হলো ১ম এই ব্রেটামেলন চিন্তা করতে হবে। স্যার রিভিশন আমি দেই। জি, বলেন। স্যার বলছিলেন ডায়রিয়া প্লাস বমি যদি হয় তাহলে আমরা ব্রেটামেলনের কথা চিন্তা করব। প্লাস ডায়রিয়া প্লাস পেটে ব্যথা যদি থাকে সেক্ষেত্রে কলোসেন্টের কথা চিন্তা করব, তবে পরে আর্সেনিক আসতে পারে। ডায়রিয়া প্লাস আক্ষেপ যদি থাকে তাহলে আমরা কুপোরামের কথা চিন্তা করব। ডায়রিয়া প্লাস দুর্বলতা যদি আসে আমরা আর্সেনিকের কথা চিন্তা করব। আর আমাদের জর্দা স্যার বলছিলেন উনি ডায়রিয়া প্লাস বমি থাকলে আর্সেনিক দিয়ে থাকেন। জি স্যার, থ্যাংক ইউ। একটা বাত বলছে বরফ শীতল ঠান্ডা যদি অনুভূত হয় সেক্ষেত্রে আমরা ক্যাম্ফরকে চিন্তা করবো। চিন্তা। আর এরপরে যেটা বলছি সেটা হচ্ছে যে ভেরেট্রামালবাম আমরা ওই যে ডায়রিয়ার সাথে বমি হলে রোগীর সিচুয়েশনটা আসলে খারাপের দিকে যায় খুব অনেক সময়। মানে অনেক সময় এমনও হয় হসপিটালাইজ করা লাগতে পারে। রোগী স্যালাইন দিয়ে রাখতে হবে মুক্ত। এজন্য এই কেস হলে আগে হলো মানে ধামা চাপা দেওয়ার মতোই আরকি। আগে থামাতে হবে যে ডায়রিয়া প্লাস বমি দুইটাই যদি থামানো যায় এনিহাউ। তো বেসিক্যালি যে কথাটা বলছেন যে ভেরেট্রামালবাম দিলে এটা থেমে যায়। এরপরে এই কেস সলভ করার জন্য এরপরে আর্সেনিক এবং এরপরে কার্বোভেজের প্রয়োজন হতে পারে অনেক সময় আরকি, কথাটা বলছেন। আর কলোসিন্থের ক্ষেত্রে আমি বলছি যে কলোসিন্থে আমার দেখা মতে পেট ব্যথা ঠিকই কমায়, কিন্তু দেখা যায় ডায়রিয়া আসলে কমায় না। এরপরে আর্সেনিক বা অন্য মেডিসিনের প্রয়োজন হয়। আর আমাদের ডায়রিয়ার যে ক্লাসিক পিকচার এক্ষেত্রে মানে পডোফাইলেমের সাথে সবচেয়ে বেশি মিলে। আরো অন্যান্য বেশ কিছু মেডিসিন এখানে আছে, আমি এগুলো আলোচনা করতেছি না। এজন্য পডোফাইলেম আসলে বেসিলাস গিগাসের মতো যে প্রাপ্তবয়স্ক মানুষের ডায়রিয়ার ক্ষেত্রে পডোফাইলেম হলে সবচেয়ে বেশি নির্দেশিত হয়। আর শিশুদের ক্ষেত্রে সালফার নির্দেশিত হয় বেশি ওনার এক্সপেরিয়েন্স অনুযায়ী। কিন্তু আমার দেখা মতে শিশুদের ডায়রিয়ার ক্ষেত্রে ক্যামোমিলাটা অনেক কাজে লাগে, অনেক অনেক। এখন কথা হচ্ছে ক্যামোমিলা যে ক্ষেত্রে আমরা দেই ক্যামোমিলের ডায়রিয়ার সাথে আবার সালফার ডায়রিয়ার আসলে অনেক মিলও আছে। যাই হোক, আপনারা ডায়রিয়ার চিকিৎসায় সবাই পারদর্শী, কমন মেডিসিন গুলো সবাই আমরা টুকটাক জানি। আমি জাস্ট এই লাস্টের যে জিস্ট এটা বলার জন্যই। এখন আমাদের সালফারে চলে যাই।